সংস্কৃত মাণিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে। মানিক হচ্ছে চুনি পদ্মরাগ। গঞ্জ শব্দটি ফরাসি। কথিত মতে অষ্টাদশ শতকের প্রথমার্ধে মানিক শাহ নামের এক সুফি দরবেশ সিংগাইর এলাকায় এসে খানকা প্রতিষ্ঠা করেছিলেন। সেই আস্তানা কেন্দ্র করে গড়ে ওঠে জনবসতি এবং সেই জনবসতি মানিক শাহর পুণ্য স্মৃতি ধারণ করে হয়েছে মানিকনগর। আবার অন্য মতে নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক মানিক চাঁদের প্রতি ইংরেজদের কৃতজ্ঞতা স্বরূপ তার নামানুসারে 1845 সালে মানিকগঞ্জ মহকুমা নামকরণ হয়। যদিও এই জনপদের নামকরণ আলাদা পটভূমি, স্থানীয় জনশ্রুতি ও অনুমান ভিত্তিক। মানিকগঞ্জ এলাকা ছিল 12 ভূঁইয়াদের চারণভূমি। 1984 সালে মানিকগঞ্জ জেলা সৃষ্টির পর সদর উপজেলা প্রশাসনিক কার্যক্রম শুরু করে। ভৌগোলিক অবস্থান বিবেচনায় মানিকগঞ্জ সদরের উত্তরে সাটুরিয়া, দক্ষিণে হরিরামপুর, পূর্বে ঢাকা জেলা এবং পশ্চিমে ঘিওর উপজেলার সীমানা। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক তথ্যচিত্রে এবার আমাদের গন্তব্য মানিকগঞ্জের সদর উপজেলায়। ভূমিহীন, ভাসমান, ছিন্নমূল মানুষের স্থায়ী পুনর্বাসনে, জীবনযাপন ব্যবস্থার উন্নয়ন এবং স্বপ্ন পূরণের কথা জানতে আপনারাও চলুন আমাদের সঙ্গে। আশ্রয়নের প্রকল্প দারিদ্র্য বিমোচনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি অনন্য রোল মডেল। এর মাধ্যমে পুনর্বাসিত জনগোষ্ঠীকে একই সাথে প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে জীবিকা নির্বাহের উপকরণ সৃষ্টি করে তাদের জীবনধারার মান উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। জীবনযাত্রার মান উন্নয়নের মধ্য দিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে উন্নয়ন মূলধারায় নিয়ে আসার ক্ষেত্রে এই প্রকল্প অগ্রণী ভূমিকা পালন করছে। সারা দেশের অংশ হিসেবে মানিকগঞ্জ জেলায় 4টি ধাপে 1445টি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে এবং ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে কবুলিয়ত, দলিল, নামজারি হস্তান্তর করা হয়েছে। প্রথম থেকে তৃতীয় পর্যায়ে মানিকগঞ্জ জেলায় 1218টি গৃহ নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ গত 9 আগস্ট 2023 সালে চতুর্থ পর্যায়ে 227টি গড় উদ্বোধনের মধ্য দিয়ে অবশিষ্ট 3টি উপজেলা মানিকগঞ্জ সদর, শিবালয় এবং হরিরামপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হওয়ার মধ্য দিয়ে সমগ্র জেলা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। আশ্রয়ন প্রকল্প এসডিজি এর গোল বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী উপহারের প্রতিটি ঘর আশ্রয়ন প্রকল্পের অধিবাসীদের শুধু মাথাগুঁজার আশ্রয় দেয়নি, তারা বহুমুখী দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের হয়ে পেয়েছে সম্ভাবনাময় নবজীবন। সংসারে জড়িয়ে দীর্ঘ অনিশ্চয়তার পথ পাড়ি দিয়েছেন। এক সন্তান রেখে মমতাজের স্বামীর মৃত্যুটা আকস্মিক ছিল। ভেঙে পড়লেও মা মেয়ে দুজনের জীবনের দায়বদ্ধতায় ঘুরে দাঁড়াতে হয়েছে সেই অসহায় নারীকে। গৃহকর্মীর কাজ শুরু করেছিলেন পেটের দায়ে, পরে স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে গৃহকর্মীর কাজ ছেড়ে দিয়েছেন। একার পেটের জন্য ভাবতে হয়নি। মেয়ের ভবিষ্যৎ চিন্তাই মমতাজকে বারবার বিভ্রান্ত করেছে। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহার মমতাজকে নিশ্চিন্ত করেছে। আমার 14 বছরে বিয়ে হয়েছে। আমার স্বামী 3 বছর ছিল। তারপর আমার একটা বাচ্চা হয়েছে, 9 মাসের বাচ্চা রেখে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার মামাতো বোনের সাথে আমি সাভার গেছি। সাভারে যেয়ে আমি মানুষের বাড়িতে কাজ করছি। তারপরে আমার এক বোনের মেয়ে, ও আমার এনজিওতে একটা কাজ দিছে, ওইখানে আমি কাজ করছি। 2500 টাকা স্যার বেতন পাইছি, আমার কিছুই চলে নাই। পরে আমি মানুষের বাড়িতেও কাজ করছি। আমার বাচ্চাটা ফ্লোরে শোয় রেখে পরে আমি কাজ করতাম। অনেক কষ্ট করছি স্যার, মানুষের বাড়ি পানি ভাত খাইয়ে আমার জীবন গেছে। পরে শেষে ওইখানে 7000 টাকা বেতন হয়েছিল, আমার চলে নাই। পরে আমি অসুস্থ হয়েছিলাম। অসুস্থ হওয়ার পরে শরীরে পানি আসছিল, তখন ওইখান থেকে চাকরিটা আমার চলে গেছে। চলে যাওয়ার পরে আমার বোন আইনে আমার চিকিৎসা করছে, চিকিৎসা করে ভালো হয়েছে। ছাড়া আমার জীবনে অনেক কষ্ট গেছে, অনেক কষ্ট। আমার কেউ সাহায্য করে নাই। প্রথমে আমি 150 টাকা ভাড়া ছিলাম,
তারপর আস্তে আস্তে সব কিছু তো দাম বেড়ে গেছে, তখন আমি 1000 টাকা পর্যন্ত ভাড়া থাকছি। ভাড়া বাড়ি অনেক কষ্ট, এই জায়গায় এটা করো না, ওই জায়গায় ওইটা করো না। তখন আমারে সরকার একটা ঘর দিছে, স্যার একটা বাড়ি দিছে, একটা ঘর দিছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি সরকারে অনেক দোয়া করি, ওনার আল্লাহ হায়াত দিক, ওনার আল্লাহ বাঁচিয়ে রাখুক। আমাদেরকে অনেক কিছু করছে স্যার। এখন আমরা বর্তমানে করেছেন দীর্ঘদিন, অথচ আয়ের উৎস হোটেলের সহকারীর কাজ। বিয়ের পর দায়িত্ব আরও বেড়েছে, সংসারের খরচও বেড়েছে।
ছোট ছোট চাওয়াগুলো ভীষণ লাগামহীন। সময়ের সাথে পাল্লা দিয়ে এগোতে পারেননি তারিফ। একসময় মানিকগঞ্জে ফিরে এসে ভাসমান জীবনযাপন শুরু করেন। পেটের দায়ে ঝালমুড়ি ব্যবসায় হাত দিয়েছিলেন। এমন মানবিতর সময়টা সম্ভাবনার পথে এগিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। আমি ঝালমুড়ির ব্যবসা করি, এই নিয়ে আমার ছেলে মেয়েদের পড়ানো এবং খুব কষ্ট আমাদের, তা নিয়ে আমরা চলতেছি। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি খুবই কষ্টজীবী ছিলাম আর কি। এর চেয়ে কষ্ট জীবনে বলতে পারবো না। হোটেলে কাজ করা কি যে একটা ভূমিকা স্যার, যে করে সেই বুঝতে পারে। এই 7টা 8টা নাই, 9টা নাই, 10টা নাই শুয়ে থাকা লাগে, কিন্তু আমরা তো সব শুইতে পারতাম না স্যার। আমার খুবই কষ্ট। রাত 3টার দিকে উঠে চুলা জ্বালাও রে, রান্না করো রে, পরিষ্কার করো রে, এটা নিয়ে খুবই কষ্টযোগ করছি আর কি। খুব বেশি কষ্ট স্যার বলতে পারবো না। সংসার জীবনটা স্যার শুরু করলাম আমরা হইলাম ওই যখন চাকরিজীবী ছিলাম, দুজনে একখানে চাকরি করতাম। একই জায়গায় চাকরি করার পর থেকে ও এতিম, ওর বাবা মা নাই, সাভারেই থাকতাম, সাভারে কাজ টাজ করতাম। আজ থেকে 10 বছর আগে এখানে আসছি। আমাদের জায়গা টাকা ছিল না, ওই মামাদের এখানে একটা 6 টিনের সাবরা তুইলা ওই টিনে থাকতাম। তো ওইখান থেকে হলো স্যার আমাদের এলো জীবন পরিস্থিতি খুবই কষ্টজনক, এইটা স্যার বুঝাতে পারবো না। এরকম দিন গেছে, রাস্তায় মানুষের বাসা থাকছি, মানুষের বাসায় রয়েছি, বারান্দায় শুয়ে রয়েছি, শীত নাই গরম নাই, খুব মশার কামড়, খুব কষ্ট জীবন যাবৎ হয়েছে আমাদের। জননেত্রী শেখ হাসিনা আমাদের ঘরটা দিয়েছে, তাদের শুকরিয়া আদায় করি, তাকে আল্লাহ বাঁচায় রাখুন। তার জন্য আমরা এখন বর্তমান দিনে ডাইল ভাত। সংসারে দৈন্যতায় কাটিয়েছেন। উপার্জন বন্ধ থাকলে ঠিকমতো একবেলা পেট পুরে খাওয়াও হতো না। ভাসমান ঠিকানাহীন এই পরিবারটি পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অমূল্য উপহার। বাবাই মাঠে কাজ করছে, খেজুর গাছ কাটছে, লবঙ্গের বাজারে এনে মায় জাল দিয়েছে, গুড় বিক্রি করে তারপরে চাল ডাল নিয়ে তার খাইছি। খুব কষ্ট করছি। তারপরে বিয়ে দিল একটা ছেলের সাথে, ছেলের বাড়িঘর কিছুই নাই। ছেলেটা নিয়ে আরও কষ্ট করছি, বহুত কষ্ট করছি। ছেলেটারে নিয়ে বাটাই গেছি, বাচ্চা কাচ্চা 5 জন বাচ্চা মানুষ করছি। বাটাই গেছি, বাটাই ইটের চাপের তলে পইরে ভাঙ্গে আরও দুঃখ গিল। কি করুম, জায়গা সম্পদ নাই, মানুষের বেড় থাকে। বাপের কাছে কইলাম, বাপ কয় কি করুম, এই নিজে মাঠে কাজ করি, মানুষের বাড়ি মাটি কাটি, বাড়ি পাইলে কাম করি। পরে একটা কাপড় থাকে নাই, এটা গায়ে ব্লাউজ থাকে নাই, কে মাথায় একটু তেল থাকে নাই, কে কত দুঃখ করে যে মানুষ করছি বাচ্চা কাচ্চা। বাপের বাড়ি কষ্ট করছি, স্বামীটা নিয়েও কষ্ট করলাম কিসের জন্যে। স্বামীটার কেউ নাই, জায়গা সম্পদ নাই, হিন্দু জায়গায় থাকতাম। কতজনে কইছে লাইতে খেদামো, থাকতে দেবো না। পরে এই যে আমার হাসিনা মা আমারে দয়া কইরে, তারপরে এই যে আমার থাম দিস, আমি এখন একটু বইছি বাচ্চা কাচ্চা নিয়ে। হাসিনা মায়ের জন্য সবাই দোয়া করতেছি। কতজনে কত তা কয়, তা কই বলে হাসিনা আবার আসুক, আবার আমাকে বয়ে লইব, আমরাও হাসিনারে ভালোবাসুম। আল্লাহর কাছে সবসময় কামনা করছি যে আল্লাহ তার হায়াত দান করুক। ওই নাসিরের পৈতৃক বসত ভিটাও নেই। বাবার সামান্য উপার্জনে টানাপোড়েন কাটে না বলে নিজেও যোগান দিয়েছিলেন গায়ে খেটে। বিয়ের পর নিজে সংসার বাঁচাতে বাড়তি পরিশ্রম করেছেন দীর্ঘদিন। তবুও একটা নিজস্ব ঠিকানার অভাবে নাসির ঘুরে দাঁড়াতে পারেননি। নড়বড়ে জীবনটাকে আলোকিত করেছেন বঙ্গবন্ধু কন্যা। বিয়ে শাদি করলাম, কামাই রুজি শিখলাম, জায়গা জমি নাই, ঘর দেওয়ার সামর্থ্য নাই। মানুষের কাছ থেকে রিক্সা চালিয়ে আইনা চাল ডাল কিনে আমি খাইতাম। বিয়ে শাদি করে আমার 2টা ছেলে, একটা মেয়ে। বাবাই কয় তুমি কামাই রুজি করে জায়গা জমি কিনে নাও। জায়গা জমি কেনার অর্থ আমার কাছে ছিল না, আমি পাবো কোথায়? ওখান থেকে রিক্সা আইনা কাজকর্ম করতাম। করার পরে আমার এভাবে দিন কাটতো। তো কী করব? প্রধানমন্ত্রী শেখ হাসিনার
উপহার হিসেবে আমরা গ্রহণ করলাম। আমরা এখন খুব ভালো। আমি শেখ হাসিনাকে দোয়া করি সে যেন হাজার হাজার বছর পয়সা থাকে, এটাই আমার কামনা। বড় হইলাম আস্তে আস্তে, এর কাছ থেকে আনতাম একটা কাপড় চোপড়, ওর কাছ থেকে একটা কাপড় চোপড় এনে এগুলো পরতাম। খাবারও তো নিয়ে খাইতাম, দিন পর হয়তো বা একক তো খাইতাম, দু একটাই না খাইয়ে থাকতাম। এইভাবে দিন কাটলো। কাটার পরে বিয়ে হইলো। বিয়ে হওয়ার পর অনেক কষ্ট করছি, ঘরের কষ্ট করছি, জায়গার কষ্ট করছি। একটু সময় মতো একটু রান্না করা পারি নাই, সে জায়গাটাও ছিল না। তো আস্তে আস্তে এমনি দিন কাটতে কাটতে ছেলে মেয়ে একটু হইলো। হওয়ার পরে দেখা গেছে সন্তানকেও ভালো মতো একটা পোশাক দিতে পারতাম না। ওর তেমনি মানুষের কাছ থেকে আমি যেমনি পড়তাম, আমার বাচ্চাদেরও তেমনি পড়াইতাম। দেখা গেছে একদিন আমি 2 দিনও পর্যন্ত না খেয়ে থাকছি, 2 দিনও না খেয়ে থাকছি। পরে আল্লাহ আস্তে আস্তে ছেলে মেয়ে বড় হইলো। এই যে আমার এই ছেলেটা এখানে এসে যে মানুষের ক্ষেত খামারে কাজ করে আমার একটু হেল্প করতেছে। প্রধানমন্ত্রী এই ঘর দিল দেখে পর আমি সেখানে আর যাই নাই, এখানে এসে উঠছি। আগের থেকে এখন অনেক ভালো আছি, এখন একটু বসার জায়গা আছে, একটু মানিকগঞ্জ সদর উপজেলায় 265টি গৃহহীন এবং ভূমিহীন পরিবারকে আমরা পুনর্বাসন করেছি। সমাজে যারা ছিন্নমূল ছিলেন, বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ যাদের কোনো আবাসস্থল ছিল না, তার মধ্যে কামার আছেন, কুমার আছেন, রিক্সা চালক আছেন, ভ্যান চালক আছেন, প্রতিবন্ধী আছেন, তাদেরকে আমরা চিহ্নিত করে এইসব আশ্রয় প্রকল্পে আবাসের ব্যবস্থা করে দিয়েছি এবং তাতে তাদের জীবনমানের অনেক উন্নয়ন হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলায় প্রায় 10 একর জমি আমরা উদ্ধার করেছি অবৈধ দখলকারীদের কাছ থেকে। আশ্রয়ণ প্রকল্পের শিশুরা প্রাথমিক শিক্ষা যাতে নিশ্চিত হয় তার জন্য আমরা উপজেলা ভিত্তিক ক্লাস্টার করে দিয়েছি এবং প্রত্যেকটা ইউনিয়নে এক একজন করে এটিওকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আশ্রয়ণ প্রকল্পের সাইট ভিজিট করছেন, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী যারা আছেন তাদের সাথে কথা বলছেন এবং কথা বলে যে সকল শিশু বিদ্যালয়ে যাচ্ছে এবং যারা যাচ্ছে না, কেন যাচ্ছে না, এই বিষয়গুলো আইডেন্টিফাই করে তাদের বিদ্যালয়ে ভর্তি সহ তাদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই থেমে না থাকে তার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছেন। মানিকগঞ্জের মতো গোটা দেশই বদলে যাওয়া অগ্রগতিতে চলছে সমান তালে। পুনর্বাসিত ঠিকানাহীন মানুষও ফিরে পেয়েছে পরিচয়। আগামী পর্বে আপনারা দেখবেন মানিকগঞ্জ জেলার ঘিওর ও দৌলতপুর উপজেলার বদলে যাওয়া মানুষের জীবনযাপন ও জনপদের চিত্র। ভাড়া থাকতাম মাসে, দেখা গেছে বাড়ি ভাড়া না দিতে পারলে বাড়িওয়ালা বকাঝকা করতো, রাগারাগি করতো। একটা হাঁস মুরগি কোনো কিছু পালতে পারি নাই, ভাড়া বাড়ি থেকে একটা ছাগল পালতে পারি নাই, একটা গাছ লাগাইতে পারি নাই। তে মানে মুরগি কারো বাড়ি গেলে পারে এসে গালাগালি পারতো, মুখামুখি করতো। তো এভাবে থাকার পরে আমাদের সরকার শেখ হাসিনা উনি আমাদের একটা ঘর দিচ্ছে। ঘরটা পাই আমি এখন অনেকটা ভালো আছি। এখন আমি গাছগাছলা লাগাই, কয়টা মুরগি হাঁস মুরগি পালি, পাইলে এখন আগের থেকে আমি অনেক ভালো চলি আর কি।